গোয়া নামটা শুনলেই প্রথমে যেটা মনে পড়ে সেটা হলো দিগন্ত বিস্তৃত জলরাশি, সুন্দর শান্ত বিচ একদিকে, আর একদিকে ছোট ছোট শ্যাক থেকে বড় বড় হোটেল, যেখানে প্রায় সারা রাত ধরে জনসমাগম, হই হুল্লোড়, রাত পার্টি। তবে আমাদের এবারের গোয়া ট্যুর ছিল মাত্র 3 দিনের। যারা প্রথমবার গোয়া যাচ্ছেন তাদের জন্য এই ট্যুর প্ল্যান হয়তো প্রপার নাও হতে পারে। আমরা সবাই প্রায় দ্বিতীয়বার বা তৃতীয়বার করে যাচ্ছি এবং একটু অফবিট জায়গায় এবারে চুজ করেছি থাকার জন্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারলাস্ট মেরি বাডিজ। আমি পিয়ালি আর আমার হাজব্যান্ড অর্ণব আমাদের ছোট্ট একটা চ্যানেলে নিজেদের মতন করে নিজেদের ঘোরার অভিজ্ঞতা শেয়ার করে থাকি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা ভোরবেলা প্রায় 5:30টার দিকে বেরিয়েছিলাম। আমাদের ফ্লাইট ছিল 7:35-এ। ইন্ডিগোর ফ্লাইট ছিল কলকাতা এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি গোয়া এয়ারপোর্ট অবধি। আমরা মোপা এয়ারপোর্টে ল্যান্ড হয়ে গেছি। এটা প্রচণ্ড ফাঁকা একটা এয়ারপোর্ট। নতুন এই এয়ারপোর্টটা নর্থ গোয়াতে, আর আমরা প্রথমে যাব হচ্ছে সাউথ গোয়া, তাই জন্য আমাদেরকে একটু বেশি জার্নি করতে হবে। তবে আমরা প্রায় 10:30 নাগাদ নেমেছিলাম, আর সাউথ গোয়া পৌঁছাতে ওখান থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে। আমরা প্রথমে যাব মার্টিনস কর্নার। আমরা 6 জন ছিলাম, আর তার জন্য আমরা একটা ইনোভা বুক করেছিলাম আমাদের পুরো ট্যুরটার জন্য। আমাদের মার্টিনস কর্নারে পৌঁছাতে প্রায় 1:30 মতন বাজলো। আমরা শুনেছিলাম যে এটা নাকি সচিন টেন্ডুলকারের ফেভারিট রেস্টুরেন্ট, তাই জন্য খাবার এক্সপেন্সিভ হবে সেটা তো আমরা ভেবেইছিলাম। টেস্ট মোটামুটি ভালোই ছিল, খুব যে ভালো লেগেছে তা বলবো না, কারণ কি আমরা এর আগের বছর গোয়া গেছিলাম, তো তখন খেয়েছিলাম আমরা ফিশারম্যানস ওয়ার্ফ, যেটা সাউথ গোয়াতে রয়েছে। সেখানের খাবার সত্যি আমাদের প্রচণ্ড ভালো লেগেছিলো। তো তাই জন্য সেই তুলনায় ওখানের যেহেতু এক্সপেন্সিভ ছিল এই রেস্টুরেন্টটা, তার জন্য অতটাও ভালো ছিল তা বলবো না। তবে ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালোই লাগবে অবশ্যই, আফটারঅল আমরা গোয়াতে এসেছি। লাঞ্চের পরে আমরা ফার্স্ট যে বিচটায় আসলাম সেটা হচ্ছে কোলবা বিচ, আর এবারের গোয়ার ফার্স্ট ডেস্টিনেশন, ফার্স্ট বিচ অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা কোলবা বিচটা ঘুরে তারপর হয়তো হোটেলে যাব চেক ইন করতে, আর তারপরে আবার কোথায় কোথায় যাব সেগুলো সব দেখাবো আপনাদের। চলুন এখন আপাতত কোলবা বিচটা ভালো করে ঘুরে দেখি। যদিও ভেবেছিলাম কোলবা বিচটা ভালো করে ঘুরবো, কিন্তু ফাইনালি আর খুব একটা ভালো করে ঘোরা হয়নি। ওই সামনেটুকু একটুখানি দেখেই ফিরে আসতে হয়েছিল। তার কারণ ছিল প্রচণ্ড রোদ, আর সেরকম চরম গরম করছিল। বেসিক্যালি আমরা খুব একটা এক্সপেক্ট করিনি যে এতটা গরম হবে। জানতাম গোয়াতে খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু তা বলে এত গরম হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো বাইরে থাকা, অথচ কলকাতাতে অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে। তো সেই সব মিলিয়ে আমরা একটু হতাশই হলাম দুপুরবেলাতে, তাই জন্য আর বেশি ঘুরতে পারিনি। আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে চেক ইন করে। তারপরে নেক্সট আমরা ভাবলাম যে শুধু হোটেলে বিচটাই আমরা এনজয় করব, আর সামনে পালোলেম বিচটাতে যাব। এই হচ্ছে আমাদের হোটেল আর্ক কমফর্ট। এটা হচ্ছে কঙ্কনা বিচ, যেটা পালোলেম বিচের এক্সটেনশন। এই প্রপার্টিটা দেখতে যত সুন্দর, এর এন্ট্রান্সটা ততটাই ভয়ানক। এই যে এইরকম একটা রাস্তা দিয়ে অনেকটাখানি যেতে হবে, প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট মতন হেঁটে তারপরে প্রপার্টিতে পৌঁছানো যায়। পালোলেম বিচ থেকে ডিরেক্টলি এটা অ্যাক্সেস করা গেলেও গাড়ির রাস্তাটা, গাড়িটা হচ্ছে কি পালোলেম বিচ পেরিয়ে বেশ কয়েকটা এসে তারপর রাইট সাইডে একটা রোড দিয়ে ঢুকতে হবে। তো এখান থেকে এই রাস্তাটা হোটেল অবধি অ্যাক্সেস করতে একটু ইনকনভিনিয়েন্স হতে পারে। রিসেপশনটা বেশ ভেতরে, যেরকম একটা রাস্তা দিয়ে এলাম, খুব ডিফিকাল্ট রাস্তা হচ্ছে গিয়ে রিসেপশন থেকে বেরিয়েই ভিউটা কিছুটা এরকম। সামনে একটা ছোট্ট সুইমিং পুল, আর তারপরেই একটা পুরো সমুদ্র সুইমিং করার জন্য রয়েছে। এই বিচটা পালোলেম বিচের কন্টিনিউয়েশন, ওইদিকে ওই পালোলেম বিচটা দেখা যাচ্ছে, কিন্তু এই বিচটা অলমোস্ট একটা প্রাইভেট বিচের মতন হয়ে গেছে। মাঝখানে কিছুগুলো রক আছে, এই রক দিয়ে পালোলেম বিচ থেকে একটুখানি আলাদা। এটা হচ্ছে ওদের ফুল প্রপার্টি। চলুন এবারে রুমগুলো দেখা যাক। বেড, আর এখানটা খুললেই পুরো একদম
বাইরে সেম ভিউ অ্যাকচুয়ালি, সবগুলোই সি ফেসিং হয়ে গেছে, অ্যাটলিস্ট আমরা যে দুটোতে আছি। এই হচ্ছে বাথরুম, বাথরুমের ইউজুয়াল শাওয়ার এরিয়া, কমোড, আর তার সাথে এই হচ্ছে গিয়ে জ্যাকুজি। এখান থেকে ওই দরজাটা খুললেই আমরা সোজা সমুদ্রে পৌঁছে যেতে পারবো। এই রুমটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে গিয়ে এই চেয়ারটা। এই চেয়ারটা অ্যাকচুয়ালি মাসাজ চেয়ার। অনেক হোটেলেই ঘুরেছি, বাট এরকম জিনিস কিন্তু এই প্রথমবার দেখলাম। রিসোর্ট থেকে বেরোলেই আপনারা এই ছোট্ট দোকানটি পেয়ে যাবেন টুকটাক কেনাকাটি করার জন্য। ক্যাফেও আছে পাশে একটা। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সানসেট শুরু হতে চলেছে, তাই জন্য সানসেটটা ওখানেই এনজয় করে তারপরে সন্ধ্যাবেলাতে আমরা পৌঁছালাম পালোলেম বিচে। ওটা যেহেতু কন্টিনিউয়াস বিচ, তাই জন্য হেঁটেই আমরা পালোলেম বিচে পৌঁছে গেছিলাম। বিচে পৌঁছে দেখি একদিকে জেলেরা মাছ ধরে মাছ বিক্রি করছে, আর একদিকে গোয়া স্পেশাল এনভায়রনমেন্ট, সেই স্যাক, সেই মিউজিক, সেই রাত পার্টি। যারা শপিং করতে পছন্দ করেন, গোয়াতে অনেক শপিং করবো ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলবো পালোলেম কিন্তু আমার দেখা বেস্ট প্লেস, বেস্ট বিচ, যেখানে এত ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায় আর এবং যথেষ্ট সস্তায়। বাকি বিচে কিন্তু একটু কস্টলি, এসব সেম জিনিসপত্র কিন্তু একটু কস্টলি পাওয়া যায়। তো যদি শপিং করতে হয় তাহলে পালোলেম বিচে অবশ্যই শপিং করবেন। গুড মর্নিং। গতকাল বাবা ইটালি বলে একটা রেস্টুরেন্টে খাবার দাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা উঠে আমরা যাব, আসলে একটা বোট রাইড আছে, তো বোট রাইডের ড্রেস পরে আসছি। তার আগে এই সুন্দর জায়গাটা দেখুন, একটা ছোট্ট স্ট্রেচ, একটা ছোট্ট কোজি জায়গা, ঠিক যেন নিজের সম্পূর্ণ প্রাইভেট একটা জায়গা, চারদিকে পাথরে ঘেরা। এটা আসলে এই যে পালোলেম বিচটা আছে, সেই পালোলেম বিচের এক্সটেনশন কঙ্কনা বিচ। এই কঙ্কনা বিচে যে আমাদের রিসর্টটা, সেই রিসর্টের ঠিক গায়ে এই জিনিস জায়গাটা রয়েছে, এবং ঠিক এতটাই কোজি এই জায়গাটা। কেউ যদি এখানে এসে নিজেরা একা নিজেদের মতন স্নান করবো ভাবেন বা টাইম স্পেন্ড করবো ভাবেন, তাহলে করতেই পারেন। তো এই জায়গাটা তো আমার খুবই সুন্দর লেগেছে এই পুরো বিচটার মধ্যে। তো এবার চলুন আসি বোট রাইডের কথায়। আমরা যাচ্ছি বোট রাইড করতে। কোথায় কোথায় যাচ্ছি আমরা? বাটারফ্লাই বিচ যাব, টার্টল রক যাব, নতুন একটা ফুড রক জয়েন হয়েছে, হানিমুন বিচটা দেখতে পাবো দূর থেকে, আর ডলফিন যদি দেখতে পাই তো ডলফিন। এই বোট রাইডটা অনেকগুলো বিচ থেকেই হয়, যেমন আমরা গেছিলাম আমাদের সামনে যে অ্যাডজাস্টিং বিচটা ছিল কঙ্কনা বিচ থেকে, পালোলেম বিচ থেকেও এরকম বোট রাইড হয়, আবার আগন্ডা বিচ থেকেও কিন্তু এরকম বোট রাইড হয়। তো আপনারা যে বিচে আছেন সেই বিচ থেকেই হয়তো এই বোট রাইডটা করতে পারবেন। আমাদের টোটাল 1.5 থেকে 2 ঘন্টার একটা বোট রাইড ছিল, এবং তার মধ্যেখানে আমাদের এই সব জায়গাগুলোকে কভার করিয়েছে। গোয়ার একটা বিশেষত্ব হলো এই যে পাহাড় হঠাৎ করে নেমে গেছে সমুদ্রের কোলে। তো এই যে একটা দৃশ্য, পাহাড়গুলো আশেপাশে দেখা যাচ্ছে, চারদিকে পাহাড়, পাহাড়ের ছায়া, একটা ফগি ওয়েদার, আর তার সাথে এই দিগন্ত বিস্তৃত জলরাশি, তার মধ্যে দিয়ে আমরা বোটে করে যাচ্ছি বিভিন্ন জায়গা দেখতে। এই হচ্ছে গিয়ে টার্টল রক। দূর থেকে দেখে দেখুন কচ্ছপের মতন লাগছে, তাই জন্য এটাকে টার্টল রক বলা হয়। আর ওই যে ওখানে মানুষজন আছে, এখন অ্যাকচুয়ালি লো টাইড, তাই জন্য এই বিচটা দেখা যাচ্ছে। এটাই অ্যাকচুয়ালি হানিমুন বিচ। এখানে এখন নামা যাবে, কিন্তু সব সময় নামা যায় না, হাই টাইডের সময়তে এই বিচটা থাকে না। আর ওই যে পায়ের মতন দেখতে যে রকটা, সেই রকটার নাম হচ্ছে কি ফুট রক। তো এটা আপাতত আমরা আগেরবারে দেখিনি এসে, এইবারে তাই দেখলাম। আর আমরা নেমেছিলাম হচ্ছে গিয়ে বাটারফ্লাই বিচ। এই হচ্ছে বাটারফ্লাই বিচ। এটা একটা খুব ছোট্ট স্ট্রেচ। শুধু যে বোটে করে এই স্ট্রেচে পৌঁছানো যায় তা নয়, একটা রাস্তা আছে ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে কিছুটা ট্রেক করতে হয়। সো ট্রেক করেও কিন্তু এইখানে পৌঁছানো যায়। এই কয়েকটা পয়েন্ট ঘুরে আমরা ফিরছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের খুব ইচ্ছে ছিল হোটেলে ফিরে কায়াকিং করার, কিন্তু আলটিমেটলি সময়ও কুলায়নি। 200 টাকা পার বোট, এরকম টাইপের কিছু একটা ওরা দাম বলেছিল। এই হচ্ছে গিয়ে পালোলেম বিচ। দূর থেকে দেখুন কি সুন্দর লাগছে কটেজগুলো, তার পাশে পিছনে নারকেল গাছ, খুব সুন্দর দেখতে। যাই হোক, মানে সাউথ গোয়াটা কিন্তু একটু শান্তশিষ্ট হলেও সুন্দর, প্রচণ্ড সুন্দর। নর্থ গোয়া থেকে তো বেশি ভালো লাগে আমার সাউথ গোয়া। আমরা হোটেলে ফিরেছিলাম, হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যেহেতু আর্লি মর্নিং বেরিয়েছি, তাই জন্য তখন ব্রেকফাস্ট করা হয়নি। এরপরে আমরা চেক আউট করে যাব। আমরা এখন চেক আউট করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এই হোটেলটা সব কিছু ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স, বাট ঢোকার সময়তে মানে প্রথমে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। যদি এটুকু ছাড়া বাকি সব ভালো। আমাদের হোটেলের পাশেই এই জায়গাটা রয়েছে। এখানে অনেকগুলো এরকম ছোট্ট একটা এরিয়া, ছোট্ট একটা বিচ, একদম সেক্লুডেড টাইপের।
এখানে খুব ভালো স্নান টান করার জন্য, ফ্যামিলি পিকনিক করার জন্য। আমরা আজকে সাউথ গোয়া থেকে নর্থ গোয়াতে চলে যাব এবং মাঝখানে আমরা চলে এসেছি কাবো দে রামা ফোর্ট। এখানে এন্ট্রি ফি কিছু লাগে না। এই ফোর্টটা আগে যুদ্ধের জন্য ব্যবহার হলেও পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট একে প্রিজন হিসাবে ব্যবহার করত এবং এখন এটা ধ্বংসাবশেষই হয়ে আছে বলতে গেলে। এর সাথে অ্যাডজাসেন্ট যে বিচটা আছে সেই বিচটার নাম হচ্ছে গিয়ে পেবেল বিচ। এই রাস্তাটা ধরেই এই পেবেল বিচে পৌঁছাতে হয়। একটু সাবধানে, একটু রাস্তাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ কি বন্ধ হয়ে যাওয়ার টাইম দেবো। পেবেলস বিচে যাওয়ার সময় তো খুব একটা কষ্ট হবে না, কারণ আমরা নামছি। ওটার সময় কিন্তু বেশ কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেখুন আশেপাশে ছোটোখাটো দোকানও রয়েছে যেখানে নারকেল জল থেকে শুরু করে আরও বিভিন্ন রকম পানীয় পাওয়া যায়। কি সুন্দর জায়গাটা, তাই না? কি অপূর্ব দৃশ্য। অথচ আমরা কিন্তু একটুও দায়িত্ব নিই না যাতে এই সৌন্দর্য বজায় থাকে, বরং যাতে এই সৌন্দর্য নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু যতটুকু করা দরকার করে আসি। এই দেখুন চারদিকে কেমন চিপসের প্যাকেট, জলের বোতল চারদিকে ফেলে রেখেছি, অথচ খুব সহজেই এই জিনিসগুলো ইউজ করার পরে আমরা নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু সেটুকুও করার জন্য প্রয়োজন মনে করি না। আমাদের আমার পাশেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, কেপ গোয়া। কেপ গোয়া একটা রিসর্টও আছে যেটা খুবই কস্টলি রিসর্ট। যাই হোক, সেখানে আমরা আজকে আর যাইনি। আমরা সোজা চলে গেছি পাঞ্জিম। এই চার্চটার নাম ইমাকুলেট কনসেপশন চার্চ। আর এখান থেকেই শুরু হয়েছে ফন্টেনিয়াস। ফন্টেনিয়াস খুব বিখ্যাত একটা পর্তুগিজ কলোনি, যেখানে হচ্ছে গিয়ে খুব রং বেরঙের খুব সুন্দর উজ্জ্বল কালারের ঘরবাড়ি রয়েছে, তাই জন্য রাস্তাটা খুব সুন্দর লাগে। তবে ঠিক সিমিলার এরকম টাইপের রং বেরঙের ঘরবাড়ি আর একটা জায়গায় আছে, সেটা হচ্ছে গিয়ে পন্ডিচেরিতে। সেখানে ফ্রেঞ্চ কলোনি ওটা ছিল অ্যাকচুয়ালি। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলবো যে ওই পর্তুগিজ কলোনি থেকে ফ্রেঞ্চ কলোনিটা আরও সুন্দর লেগেছে আমার দেখতে। তো যাই হোক, এখানে ম্যাক্সিমাম যে ঘরগুলো হয়েছে সেগুলো সবই প্রায় এক একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। আমরা এই একটা রেস্টুরেন্টে গেছিলাম আমাদের লাঞ্চ সারতে। তারপরে আমরা যাচ্ছি এখন মরজিমের উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেল এবং আজকের নেক্সট দুদিনের অ্যাকচুয়ালি ঠিকানা। আমরা খুব তাড়াতাড়ি করে কোনো একটা বিচে যাওয়ার চেষ্টা করছিলাম যাতে সানসেটটা পুরোপুরি দেখতে পারি, কিন্তু দুঃখের বিষয় বিচে যাওয়ার আগেই সানসেট হয়ে গেছিলো। আমরা পৌঁছলাম, নেক্সট যে বিচটা ছিল অ্যাকচুয়ালি নিয়ারেস্ট বিচ ছিল সিঙ্কুরিয়াম বিচ। তো আমরা ওই বিচেই গেছিলাম। ওখানেও অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর সুন্দর শ্যাক রয়েছে, এখানে কয়েকটা হোটেলও আছে। তো সব মিলিয়ে যেমন গোয়ার ভাইব, সেই গোয়ার ভাইব তো সব বিচেই পাওয়া যায়। আর নর্থ গোয়া, স্পেসিফিক্যালি নর্থ গোয়া তো বিখ্যাতই এই গোয়ান ভাইবের জন্য। এরপরে সন্ধ্যে নেমে গেল আর আমরাও পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, শিবায়া বিচ রিসর্ট, যেটা হচ্ছে গিয়ে মরজিম বিচে। আর এই হচ্ছে গিয়ে তার রুম। এরপর আমরা একটু ফ্রেশন আপ হয়ে গিয়েই পৌঁছে গেছি রেস্টুরেন্টে। আমরা ঠিক করেছিলাম টিকিটি বলে একটা রেস্টুরেন্ট, সেখানে আজকে ডিনারটা করব। কিন্তু দুঃখের বিষয় হলো যে রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখতে, এনভায়রনমেন্টটাও ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো, একদম সমুদ্রের ধারে। সব কিছু মিলিয়ে মানে প্রথমে ঢুকলে তো আমরা পুরো মোহিত হয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে সাজিয়েছে রেস্টুরেন্টটা। কিন্তু যেটা বললাম দুঃখের বিষয়, সেটা হচ্ছে প্রচণ্ড আনপ্রফেশনাল অ্যাটিটিউড। খাবার দাবারের মান একেবারেই খুব একটা ভালো নয়, টেস্টও অ্যাভারেজ, একেবারেই অ্যাভারেজ। আর যেভাবে ওরা সার্ভ করছিল তাতে পুরো বোঝা যাচ্ছিলো যে কতটা আনকরা এবং কতটা আনপ্রফেশনাল হলে এরকম ব্যবহার থাকতে পারে। ঢোকার সময়টায় যতটা প্রফেশনাল ছিল, ঠিক ঢুকে গিয়ে ততটাই আনপ্রফেশনাল অ্যাটিটিউড আমরা পেয়েছি। একটু হতাশ হয়ে ফিরে এসেছি হোটেলে। পরের দিন আমরা সোজা পৌঁছে গেছি কুইরিয়াম বিচ। কুইরিয়াম বিচে যাওয়ার উদ্দেশ্যই ছিল যে ওই কেভটা আছে, যে কেভটা থেকে খুব সুন্দর ফটো আসে এবং মাঝখানে একটা কেভের একদিক থেকে অন্য দিক দিয়ে যে একটা দৃশ্য আছে, সেই দৃশ্যটাও খুব সুন্দর।
আমরা ছবিতে দেখেছিলাম, আপনারাও চাইলে দেখতে পারেন। সেটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল, কিন্তু দুঃখের বিষয়, আমাদের দুঃখের আর শেষ নেই যে এই সময় হাই টাইড চলছিল, তাই জন্য হচ্ছে কি ওই কেভটায় যাওয়া যাবে না। কারণ কি কেভটায় যাওয়ার একমাত্র রাস্তা যখন লো টাইড হয় তখন বিচের উপর দিয়ে, আর কোনোভাবেই ওটা অ্যাক্সেসেবল নয়। তো যখন লো টাইড হয় বলতে সকাল 9টার আগে বা বিকেল 5টার পরে, তার মাঝখানে পুরোটাই নাকি হাই টাইড এবং কোনো সময়তে ওই কেভে পৌঁছানো সম্ভব নয়। তাই যদি আসেন তো 9টার আগে বা 5টার পরে আসতে হবে। এরপরে আমাদের গন্তব্য হলো আঞ্জুনা বিচ। আঞ্জুনা বিচের ফ্লি মার্কেটটা খুবই ফেমাস, তাই জন্য আমাদের উদ্দেশ্য ছিল অ্যাটলিস্ট মার্কেটটা ঘুরি, কারণ ফ্লি মার্কেট তো সবসময় বসে না, ওটা নাকি শনিবার করে বসে এবং রাত্রিবেলা বসে। তো আমরা এই দিনের বেলাতে যে মার্কেটটা ছিল সেই মার্কেটটাই আমরা গেছিলাম। তো যেমন আমি বলেছিলাম যে পালোলেম বিচে মার্কেটটাও অনেকটা ভালো, অনেক জিনিসপত্র পাওয়া যায়। এই যে জিনিসগুলো এখানে রয়েছে সেগুলো প্রায় সবই পাওয়া যায় এবং দামটা অনেকটা কম। এখানে এখানে একটুখানি অর্গানাইজভাবে বসেছে, দেখতে আরও সুন্দর লাগছে, মার্কেটটা অনেক অ্যাট্রাকটিভ, কিন্তু দামটাও একটুখানি পালোলেম বিচের থেকে বেশিই লাগছিল আমাদের। এই জিনিসগুলো প্রায় 5-6 হাজার থেকে 4,500 এরকম টাইপের দাম। বেশ সুন্দর ওয়াল হ্যাঙ্গিং আর এখানে সেই কুশন কাভার এসবগুলো রয়েছে, বেশ সুন্দর হ্যান্ডমেড। আজকে তবে সানসেট আমরা মিস করিনি, যেহেতু আঞ্জনা বিচেই ঘুরছিলাম, তাই জন্য ঠিক সানসেট হওয়ার আগেই আমরা পৌঁছে গেছি একদম বিচের ধারের একটা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে কি গুরু। রেস্টুরেন্টটা বেশ ভালো, নতুন নাকি রেনোভেশন হয়েছে। তো খাবার দাবারও খুব ভালো ছিল, ওদের সার্ভিং, ওদের বিহেভিয়ার সব কিছুই খুব ভালো লেগেছে। আর তার সাথে এরকম সানসেট দেখতে দেখতে বসে বসে খাওয়া আর মিউজিক সব কিছু এনজয় করা, সব কিছুই খুবই ভালো ছিল। সানসেট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা ফিরে গেছিলাম আমাদের নিজেদের হোটেলে মরজিম বিচে। আর রাতের বেলাতে সেখানেই একটা রেস্টুরেন্ট নাম টোম্যাটো, সেখানে আমরা গেছিলাম খেতে। আর সেখানে এরকম সুন্দর ফায়ার ডান্স হচ্ছিলো, আর ওখানে খাবার দাবারও খুব ভালো ছিল। এই হচ্ছে সকালবেলা আমরা খেতে এসেছি সাউথনা বিচ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট। আজকে আমাদের চেক আউট এবং লাস্ট দিন গোয়াতে, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা আজকে সমুদ্র স্নান করব, আর ব্রেকফাস্ট করার পরে সোজা চলে গেছিলাম সমুদ্রে। কিছুক্ষণ সমুদ্রে কাটিয়ে তারপরে আবার হোটেলে ফিরে রেডি হয়ে চলে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। শুধু যে সমুদ্র তা নয়, পাহাড়, ঝর্ণা, হিস্টোরিক্যাল মনুমেন্টস সব কিছু মিলিয়ে গোয়াতে এত কিছু ঘোরার জায়গা আছে যে প্রতি বছর হয়তো একবার করে আসতে ইচ্ছা হয়।